প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই জীবনবিজ্ঞানী 2 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে। তোমরা দেখবে সমস্ত প্রশ্নই 2 মার্কস থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্নেরও অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারেন্টি দিলাম। দেখো, প্রথম প্রশ্নটি, মিলার ও উরের পরীক্ষায় কোন কোন জৈব অ্যাসিড সংশ্লিষ্ট হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। বংশগতি সংক্রান্ত মেন্ডেলের পৃথক ভবনী সূত্রটি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। জেনেটিক কাউন্সিলিংয়ের দুটি ভূমিকা লেখো। তারপরে দেখো 4 দাগের প্রশ্নটি, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি তোমাদের ভালো করে অভ্যাস করতেই হবে, কারণ তোমরা ধরে নাও যে এই প্রশ্নটি এসে গেছে এরকম একটি প্রশ্ন। দেখো, স্বপরাগ যুগের দুটি সুবিধা এবং ইতর পরাগ যুগের দুটি অসুবিধা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তারপরে দেখো 5 দাগের প্রশ্নটি, মানুষের নানা ক্রিয়াকলাপে স্বাভাবিক নাইট্রোজেন চক্র ব্যাহত করার ফলে পরিবেশে যে সকল সর্বনাশা পরিণত হতে পারে তা তদন্ত করে লেখো। এই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 6 দাগের প্রশ্নটি, ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। সন্ধ্যামালতী গাছের ফুলের ক্ষেত্রে কীভাবে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করা যায় সেটি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন। এই প্রশ্নটিও খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এই প্রশ্নটিও কমন পেয়ে যাবে এরকম একটি প্রশ্ন। বাতাসে ওড়ার জন্য পায়রার বাউথলিতে যে যে ভূমিকা পালন করে তা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR এর একটি করে ভূমিকা লেখো। তারপরে দেখো 11 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা লেখো। দেখো, শতজাত স্তন্যপানির ইচ্ছা, সাইকেল চালানো, হাঁচি, ক্ষিপতার সঙ্গে ইকুয়েট কিপারে বল ধরা। এই যে 11টি প্রশ্ন বললাম, মোস্ট ইম্পর্টেন্ট। এই 11টি প্রশ্ন তোমরা ভালো করে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 3টি থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরে দেখো, তোমাদের মূল সাজেশনে চলে আসবো। তোমরা এই সাজেশনটি খুব ভালোভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না। দেখো, প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো দেখো, 3-এর 1 দাগ থেকে 3-এর 4 দাগ নম্বর পর্যন্ত আসবে মাধ্যমিক পরীক্ষাতে। এখান থেকে পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে। তো তোমরা প্রশ্নগুলো ভালো করে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, রক্তের শতকরা মাত্রা কিভাবে নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। 2 দাগের প্রশ্নটি দেখো, স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। একজন মানুষের মস্তিষ্কের পাশ্চাত্য ভাগ ক্ষতিগ্রস্ত হলে কি কি কাজ ব্যাহত হয় তা নির্ধারণ করো। কেন অড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলে? প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে, দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। নিচের কাজগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। যেমন দেখো, নেফ্রনের দূরবর্তী নালিকা থেকে জলের পুনঃশোষণ বৃদ্ধি, নিষিক্ত ডিম্বাণুকে জরায়ু গাত্রে প্রতিস্থাপন, স্তন্যগ্রন্থি থেকে দুগ্ধ উৎপাদন নিয়ন্ত্রণ, জরায়ুর সংকোচন বৃদ্ধি। এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, উপযোজন কাকে বলে? তারপরে দেখো 8 দাগের প্রশ্নটি, নিম্নলিখিত অঙ্গের ওপর অড্রিনালিন ও নর অড্রিনালিন হরমোনের প্রভাবের তুলনা করো। ঘর্মগ্রন্থি, হৃৎপিণ্ড, ত্বক, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, যে প্রশ্নগুলোতে তোমাদের জন্য আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো পড়বে, তোমরা দেখবে এই প্রশ্নগুলো থেকেও হুবহু কমন পেয়ে যাবে, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যে প্রশ্নগুলোতে মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমরা দেখো হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি। দেখো 9 দাগের প্রশ্নটি, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো। হরমোনে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? পাখির উড্ডয়নে পেশির ভূমিকা লেখো। ট্রপিক ও ন্যাস্টিক চলনে পার্থক্য লেখো। হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, নিম্নলিখিত কাজগুলি মস্তিষ্কের কোন কোন অংশগুলি দ্বারা নিয়ন্ত্রিত হয় তা লেখো। দেখো, মূত্র নির্গমন, তৃষ্ণা নিয়ন্ত্রণ, লালাক্ষর নিয়ন্ত্রণ, দের ভারসাম্য নিয়ন্ত্রণ। তো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, কৃত্রিম হরমোন কাকে বলে? উদাহরণ দাও। মানবদেহে থাইমক্সিন হরমোন কী কী ভূমিকা পালন করে? অক্সিন গঠনগত বিশেষত্বগুলি কী কী? তারপরে দেখো, উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোক্লাইনিকের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও, নিম্নলিখিত অঙ্গের ওপর অড্রিনালিন ও নন অড্রিনালিন হরমোনের প্রভাবের তুলনা করো। ত্বক, হৃৎপিণ্ড, লালাগ্রন্থি এবং ঘর্মগ্রন্থি। এই প্রশ্নটি রিপিটেড রয়েছে। তো দেখো, তোমরা এই প্রশ্নগুলো পড়বে প্রথম অধ্যায় থেকে। তোমরা দেখবে এখান থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন পড়ার দরকার লাগবে না, তোমরা এই প্রশ্নগুলো যদি পড়ে ফেলো তাইলে। তারপরে দেখো, দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা।
মাধ্যমিক প্রশ্নপত্রে 3-এর 5 দাগ থেকে 3-এর 7 দাগের প্রশ্নগুলো এখান থেকে আসবে। তো দেখে নাও, এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। দেখো, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে দুটি বিষয়ে পার্থক্য লেখো, ক্রোমোজোম, জিন ও ডিএনএর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো, ছকের সাহায্যে দেখাও উদ্ভিদের অযৌন বংশবিস্তার কিভাবে ঘটে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি সুবিধা অসুবিধা লেখো। এই প্রশ্নটি আগেই বললাম, এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বৃদ্ধির দশাগুলি কী কী লেখো, কোষচক্রের বিভিন্ন দশাগুলি কী কী ও এস দশার একটি কাজ লেখো, মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন, ছবির সাহায্যে দেখাও হাইড্রার কোষোদ্গম পদ্ধতি। তারপরে দেখো, ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লেখো, প্রোফেজ ও টোলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো, ক্রসিং ওভার কী, কোষচক্রে এস দশার গুরুত্ব লেখো, কোষচক্রে জিও দশা কী, উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, সুপুষ্প উদ্ভিদে নিষেকের পর জাইগোট থেকে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, মোস্ট ইম্পর্টেন্ট। একটি ফার্নিজ অনুক্রম পর্যায়চিত্রের সাহায্যে দেখাও, কাটিংয়ের মাধ্যমে কীভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো, এস্ট্রাগোসিয়ন বলতে কী বোঝো। তারপরে দেখো, একটি ছেলে বা একটি মেয়ের বয়সন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তা লেখো। এই যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অভ্যাস করবে, এবং যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট রয়েছে সেই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে। তারপরে দেখো, তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে দেখে নাও। মাধ্যমিক প্রশ্নপত্রে প্রশ্ন নম্বর 3-এর 8 থেকে 3-এর 10 দাগের যে প্রশ্নগুলো এখান থেকে আসবে। তো দেখে নাও, প্রথম প্রশ্নটি, জেনেটিক কাউন্সেলিং বলতে কী বোঝো। তারপরে দেখো, অটোজম নিয়ন্ত্রণ মানব বৈশিষ্ট্যের উদাহরণ দাও, মেন্ডেলের দ্বিসংকরজনন সূত্রটি বিবৃতি করো, হিমোফিলিয়া রোগের কিভাবে বংশগত সঞ্চালন ঘটে একটি ক্রেসের সাহায্যে দেখাও। তারপরে দেখো, কালো ও কর্কশ গিনিপিগের জিনোটাইপ কী কী হতে পারে তা বিশ্লেষণ করো, হেমোজাইগাস ও হেটারোজাইগাস অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো, গিনিপিগের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ সহ তালিকাবদ্ধ করো, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কী কী। তারপরে দেখো, ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কী, মেন্ডেল কীভাবে মটর গাছের ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন তা ব্যাখ্যা করো। তারপরে দেখো, 11 দাগের প্রশ্নটি, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উদাহরণের সাহায্যে বোঝো। তারপর দেখো, হিমোফিলিয়া রোগ কত প্রকার এবং এর কারণ কী, পৃথিবীতে বর্ণাঢ্য মহিলার তুলনায় বর্ণাঢ্য পুরুষের সংখ্যা বেশি হয় কেন। তারপরে দেখো, স্টেট ক্রেস কী, এর প্রয়োজনীয়তা কী, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো, শঙ্করায়নের পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশ পায় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অভ্যাস করবে, এবং তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করতে না পারো এত প্রশ্ন, তাহলে যে তোমাদের প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে সেখান থেকেই কমন পেয়ে যাবে। তারপরে দেখো, অভিব্যক্তি ও অভিযোজন। তারপরে দেখো, প্রশ্ন নম্বর 3-এর 11 থেকে 3-এর 13 দাগ পর্যন্ত। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নটি, শব্দচিত্রের সাহায্যে ঘোড়ার বিবর্তন বিবৃতি করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উই পোকা শিকার করে তা ব্যাখ্যা করো, তোমার অভিজ্ঞতা থেকে যোগ্যতমের উদ্বর্তন কীভাবে ঘটেছে তার দুটি উদাহরণ দাও, জীবজগতের সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও, জীবন সংগ্রাম কিভাবে একটি প্রজাতির অস্তিত্বের সহায়তা হতে পারে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তারপরে দেখো, পটকার গঠন কীভাবে রুই মাছের গমনে সাহায্য করে তা ব্যাখ্যা করো, সমস্ত অঙ্গ কীভাবে এই ব্যক্তিকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো, লবণ এবং সহনশীলতার সুন্দরী বৃক্ষের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট দিয়ে রেখেছি সেই প্রশ্নগুলো আরও গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নগুলো কিন্তু অভ্যাস করবে। তারপরে দেখো, 9 দাগের প্রশ্নটি, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্মের নাম পর্যায়ক্রমে লেখো। তারপরে দেখো, ডারউইনের মতে নতুন প্রজাতি কিভাবে সৃষ্টি হয়, অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক লেখো, জীবনের উৎপত্তি নিম্নলিখিত গঠন দুটির তাৎপর্য ব্যাখ্যা করো, কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ার, পায়রার বাউথলির অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, হট ডাইলুট স্যুপ বলতে কী বোঝো, কোয়াসারভেট কী, লেমার্কের ব্যবহার ও অপব্যবহারের সূত্র ব্যাখ্যা করো, যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো, অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেজ, তারপরে সদৃশ্য গঠনের উপস্থিতি নিরিখে তুমি কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করবে, সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। তারপরে দেখো, উটের ডিম্বাকার আরবিসির সুবিধা কী। এই প্রশ্নটি তোমাদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারগুলোতে কিন্তু বারবার রিপিটেড রয়েছে, তোমরা এই প্রশ্নটি দেখে নিও, খুব একটি সুন্দর প্রশ্ন এবং এই প্রশ্নটি কমন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপরে দেখো, পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। দেখো, প্রশ্ন নম্বর 3-এর 14 থেকে 3-এর 17 দাগ পর্যন্ত এখান থেকে প্রশ্ন আসবে পঞ্চম অধ্যায় থেকে। দেখো, নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে মানব জাতির অস্তিত্ব বিপন্ন হতে চলেছে, উক্তিটির যথার্থতা প্রমাণ করো, মোস্ট ইম্পর্টেন্ট।
জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। নাইট্রোজেন স্থিতিকরণে জীবাণুদের ভূমিকা ব্যাখ্যা করো। ফুসফুসে ক্যান্সারের দুটি কারণ লেখো। ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো? মানুষের জনসংখ্যায় অতিবৃদ্ধির ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন দুটি উদাহরণ দাও। নাইট্রোফিকেশন ও অ্যামাইনোটোফিকেশনের ধাপগুলি বিবৃতি করো। জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য লেখো। এসপিএম এর অন্তর্গত উপাদানগুলির নাম তালিকা তৈরি করো। বনজ বস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের তাৎপর্য ব্যাখ্যা করো। অ্যাসিড বৃষ্টি কীভাবে জীববৈচিত্র্য সম্পদের ক্ষতি করে তার সপক্ষে 4টি উদাহরণ দাও। হলদিয়া শিল্পাঞ্চল কীভাবে সুন্দরবনে পরিবেশগত সমস্যা বৃদ্ধি করে তা মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, লবণ সহনশীলতা সুন্দরী বৃক্ষের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। বায়োডাইভার্সিটি হটস্পটের গুরুত্ব ব্যাখ্যা করো। জলাভূমিকে প্রকৃতি বৃক্ষ বলা হয় কেন? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্ট্যান্ট। জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের ভূমিকা লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো N2 চক্রে নাইট্রোফিকেশন ও ডিনাইট্রিফিকেশনের প্রক্রিয়ার সাহায্যকারী একটি করে ব্যাকটেরিয়ার নাম ও তাদের ভূমিকা তালিকার আকারে প্রকাশ করো। ভারতবর্ষে বিভিন্ন চিড়িয়াখানায় কীভাবে বিভিন্ন প্রাণীদের প্রজনন ঘটিয়ে সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে তার উদাহরণ দাও। তারপরে দেখো জীববৈচিত্র্য সংরক্ষণ JFM PBR এর একটি করে ভূমিকা লেখো। এই যে প্রশ্নগুলো বললাম তোমাদের 2 মার্কস থেকে, তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে এবং তোমরা যারা সমস্ত প্রশ্ন অভ্যাস করতে পারবে না তারা তোমাদের দেখো এখানে যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করলেই দেখবে তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।